ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো তোমরা মোটামুটি আমি যতগুলো এখন ক্লাস করিয়েছি সব এসএসসি এমটিএস 2025কে টার্গেট করে, ঠিক আছে? তো এসএসসি এমটিএস পরীক্ষার আর হয়তো আমাদের কাছে মাত্র 4 মাস মতো সময় রয়েছে, ঠিক আছে? 4 মাস মতো সময় রয়েছে। তো এই সময় তোমরা কীরকমভাবে প্রস্তুতি নেবে বা তোমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, আজকে হচ্ছে তোমার মোটামুটি 26শে জুন। এই তারিখের মধ্যে 2025-এর যে ভ্যাকেন্সি সেটা বার হবে। তো শূন্যপদ কি থাকতে পারে বা পরীক্ষার তারিখ কি হতে পারে এবং আমাদের লাস্ট 4 মাসের যে স্ট্র্যাটেজি কি হবে এবং পরীক্ষা কীরকমভাবে হয়, তোমরা যারা নতুন তোমাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা। দেখো, 26শে জুন তোমাদের ভ্যাকেন্সি বেরোবে, ঠিক আছে? যদি লাস্ট ইয়ারের ভ্যাকেন্সি দেখি, তো সেখানে আমরা দেখতে পাবো টোটাল 4 আর 3 7 প্রায় 8,000 মতো ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে? তাহলে এই বছর কত ভ্যাকেন্সি বার হবে? দেখো, সিজিএল এর ক্ষেত্রে আমরা যদি দেখি একটু কমেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা ধরে চলো এই বছর 5 থেকে 9 হাজার, 5 থেকে 9 হাজারের কাছাকাছি তোমাদের ভ্যাকেন্সি আসবে। 5-এর থেকে কম বেশিও হতে পারে, আবার 9-এর থেকে 1,000 2,000 কম বেশি হতে পারে। মোটামুটি 5 থেকে 9 হাজার তোমরা ধরে চলো যে এতগুলো ভ্যাকেন্সি আসবে, যেটা অবশ্যই একটা ভালো সুযোগ নিজেদের একটা চাকরি পাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? এসএসসির অনেকগুলো পরীক্ষা হয়, কিন্তু তার মধ্যে এমটিএসটা হচ্ছে সব থেকে লো লেভেলের এক্সাম। কিন্তু কোশ্চেন এখানে অনেক হাই লেভেলের আসে, সেটা আলাদা কথা। কিন্তু এমটিএস তোমরা মাধ্যমিক পাশেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এরপর দেখো পরীক্ষাটা কীরকম ভাবে হয়, আমাদের কি কি সাবজেক্ট পরীক্ষা হয় তোমরা সেটা দেখো। এখানে টোটাল 4টা সাবজেক্টের পরীক্ষা হয়। একটা হচ্ছে কি ম্যাথ, রিজনিং, জিকে, আর একটা হচ্ছে ইংলিশ, ঠিক আছে? দুটা সেশনে ভাগ থাকে, সেশন 1 আর 2, ঠিক আছে? দুটা সেশনে ভাগ থাকে। প্রথম সেশনে তোমাদের ম্যাথ এবং রিজনিং এই দুটো পরীক্ষা হবে, এবং মনে রাখবে এই দুটোই কোনো নেগেটিভ মার্কিং থাকে না, নেগেটিভ মার্কিং থাকবে না। কিন্তু জিকে এবং ইংলিশ এই দুটোর ক্ষেত্রে তোমার নেগেটিভ মার্কিং থাকবে, এবং এখানে তোমাদের 25টা করে কোশ্চেন থাকবে। প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 3, তার মানে 75 এবং 75, টোটাল 150 নাম্বারের পরীক্ষা দ্বিতীয় ভাগে হয়, এবং প্রথম ভাগে 120 নাম্বারের পরীক্ষা হয়। প্রথম ভাগের জন্য তোমরা পাবে 45 মিনিট এবং দ্বিতীয় ভাগের জন্য পাবে 45 মিনিট, ঠিক আছে? তোমরা এই জায়গাটা বুঝেছো। এরপর দেখো, আমরা এরপর জানবো আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কি থাকে। তোমাদের কি বললাম, সেশন 1 রয়েছে, আর একটা রয়েছে তোমার সেশন 2। তো তার মধ্যে যেটা 1, এখানে বললাম নেগেটিভ মার্কিং নেই। এবং এই পরীক্ষাটা শুধুমাত্র কিসের জন্য? এই পরীক্ষাটা হচ্ছে তোমাদের কোয়ালিফাইং নেচার, কোয়ালিফাইং নেচার। আর এই সেশন 2 যেটা রয়েছে এটার ভিত্তিতে তোমাদের কি তৈরি হয়? মেরিট লিস্ট। দেখো, কোয়ালিফাইং নেচার মানে কি, তোমার এই দুটো পরীক্ষা কিন্তু একদিনেই হবে, কোনো আলাদা আলাদা দিনে পরীক্ষা নয়। তোমাদের যখন তোমরা পরীক্ষা সেন্টারে বসবে, পরীক্ষা সেন্টারে বসার পর তোমাদের প্রথমেই যে পরীক্ষাটা শুরু হবে সেটা হচ্ছে সেশন 1, 45 মিনিট সময় থাকবে। এবং এই সেশনটা শেষ হওয়ার পরই সঙ্গে সঙ্গ সেশন 2 চালু হয়ে যাবে, ঠিক আছে? এটা শেষ হওয়ার পর এটা চালু হবে। এরপর প্রথম সেশনে যে থাকছে আমাদের ম্যাথ এবং রিজনিং, এটা হচ্ছে তোমার কোয়ালিফাইং নেচার, মানে তোমাদের পাস করলেই হলো। এমন কোনো তোমাদেরকে যে খুব বেশি এখানে নাম্বার পেতে হবে তা কিন্তু নয়, তোমাদের কোয়ালিফাইং মার্ক থাকলেই হচ্ছে। কোয়ালিফাইং মার্ক কি, যারা ইউআর, ঠিক আছে, বা জেনারেল, তাদের জন্য হচ্ছে 30%, মানে টোটাল 120 নাম্বারের মধ্যে তার 30% নাম্বার তোমাদেরকে পেতে হবে, তাহলে তোমরা সেশন 1টা পাস। ওবিসি এবং ইডাব্লিউএস তোমাদের জন্য হচ্ছে 25%, এবং আরও অন্যান্য যারা রয়েছে এসসি এসটি বা আরও যারা রয়েছে তাদের জন্য হচ্ছে 20%, ঠিক আছে? জেনারেলদের জন্য হচ্ছে 30% নাম্বার তোমাদেরকে পেতে হবে সেশন 1-এ। ওবিসি ইডাব্লিউএসদের জন্য 25%, এবং অল আদার ক্যাটাগরিজ যারা রয়েছে তাদের জন্য হচ্ছে 20%।
তোমরা যখন এই নাম্বারটা সেশন 1-এ পেয়ে যাবে, তারপর চেক হবে তোমাদের দ্বিতীয় ভাগের যে পরীক্ষা, তোমরা সেখানে কিরকম নাম্বার পাচ্ছ তার উপর ভিত্তিতে কি তৈরি হবে, মেরিট লিস্ট। এবং তোমরা যদি এখানে ভালো নাম্বার পাও তাহলেই তোমরা চাকরি পেয়ে যাবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, তারপর চাকরি পাবে। এরপর ব্যাপারটা হচ্ছে যে এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা, তোমরা যদি এই পরীক্ষাটা দিতে যাও, তোমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কি, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ। এই দুটো সাবজেক্ট খুব গুরুত্বপূর্ণ, কারণ এই দুটোর ভিত্তিতেই তোমাদের আলটিমেট চাকরিটা হবে। ম্যাথ এবং রিজনিং গুরুত্বপূর্ণ, কিন্তু যে ব্যাপারটা এখানে রয়েছে সে ব্যাপারটা হচ্ছে কি, এটা হচ্ছে কোয়ালিফাইং নেচার, এটা জাস্ট পাস করলেই হলো। মাত্র দেখো এখানে 30%, 25%, 20% এরকম নাম্বার পেলে তোমাদের হয়ে গেল, ঠিক আছে। তাহলে তোমাদের চাকরিটা তোমরা কোথায় পাবে, এই জিকে এবং ইংলিশ, এই দুটো সাবজেক্টের উপর ভিত্তি করে তোমরা চাকরিটা পাবে। তাহলে তোমাদেরকে অবশ্যই এই দুটো সাবজেক্টের উপর খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে। একটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস আর একটা হচ্ছে ইংলিশ। তো এখানে কি কি পড়তে হবে তোমাদেরকে দেখে নাও একবার, তারপর আমরা স্ট্র্যাটেজিতে যাব। দেখো কি কি পড়তে হবে, হিস্ট্রি পড়তে হবে, জিওগ্রাফি, আর্ট অ্যান্ড কালচার, সিভিক, ইকোনমিক্স, জেনারেল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, 10th স্ট্যান্ডার্ডের, ঠিক আছে। মোটামুটি যেগুলো আমরা জিকের মধ্যে পড়ে থাকি সমস্ত কিছুই পড়তে হবে। ইংলিশের ক্ষেত্রে ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিমস, অ্যান্টোনিমস, এগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর দেখো যে তোমাদের অনেকের কোশ্চেন থাকে যে পরীক্ষাটা তোমরা কি বাংলায় দিতে পারবে বা কোন ভাষায় দিতে পারবে। এখানে টোটাল 13টা ভাষা তোমরা পাবে, ঠিক আছে। এই 13টা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। আসামি রয়েছে, বাংলা রয়েছে, গুজরাটি, কন্নড়, তারপর হচ্ছে তোমার কোঙ্কনি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, উড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দু, তার সাথে ইংলিশ এবং হিন্দি, ঠিক আছে। এই ভাষাতেও তোমরা পরীক্ষা দিতে পারো। আশা করি এই পর্যন্ত তোমাদের কোনো ডাউট নেই। এরপর আমরা যেটা দেখব যে আমাদের স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত। দেখো আমি তোমাদেরকে প্রথমে একটা কথা সিম্পল ভাবে বলে দিচ্ছি, যদি এই লাস্ট 4 মাসে তোমরা সিলেকশন চাও, তো তোমাদের 24 ঘন্টার মধ্যে মিনিমাম 9 থেকে 10 ঘন্টা কাকে দিতে হবে, এসএসসি এমটিএস এর প্রিপারেশনকে দিতে হবে। এরপর তোমরা বলবে স্যার সময়ের উপর ডিপেন্ড করে কি চাকরি পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায়। তোমরা হয়তো অনেকেই অনেক কিছু জানো, কিন্তু পরীক্ষায় কি জন্য নাম্বারটা পাবে না, কারণ তোমাদের প্র্যাকটিস নেই, রিভিশন নেই, তার জন্য তোমরা চাকরিটা পাবে না। যারা রিভিশন করতে পারবে, যারা প্র্যাকটিস করতে পারবে, তারা চাকরি পাবে। তাহলে সেক্ষেত্রে রিভিশন বা প্র্যাকটিস করার জন্য 9 থেকে 10 ঘন্টা চাই। এই 9 থেকে 10 ঘন্টার মধ্যে তোমার ক্লাসও থাকবে, আবার সেলফ স্টাডি। আমি তোমাদেরকে বলছি না যে এটা সেলফ স্টাডি করতে হবে না, তুমি ক্লাস করো, সেলফ স্টাডিও করো, ঠিক আছে। স্ট্র্যাটেজিটা কি হবে, দেখো তোমাদেরকে আমি জিকের ক্ষেত্রে প্রথমেই বলি। জিকের ক্ষেত্রে তোমাকে জিকেটাকে 3 ভাগে ভাগ করতে হবে। ডেলি তুমি যদি দেখো তোমার কাছে টোটাল 9 ঘন্টা রয়েছে, ঠিক আছে, তুমি ম্যাথ এবং রিজনিং এই দুটোকে 3 ঘন্টা দাও, আর জিকে এবং ইংলিশ এই দুটোকে দাও 6 ঘন্টা। তাহলে তোমার কাছে জিকে রইল 3 ঘন্টা আর ইংলিশ রইল 3 ঘন্টা, ঠিক আছে। তাহলে তোমার কাছে জিকে থাকছে 3 ঘন্টা সময় থাকছে। আবার তুমি জিকের জন্য ইংলিশ থেকে আরো 1 ঘন্টা ধার করে টোটাল 4 ঘন্টাও নিতে পারো, কারণ ইংলিশটা 2 ঘন্টায় হয়ে যায়, ঠিক আছে। 2 ঘন্টা তোমার দিনে যদি তুমি ইংলিশকে দাও তাহলে তোমার হয়ে যাবে। দিনে 4 ঘন্টা সময় তোমাকে কি দিতে হবে, জিকে কে দিতে হবে। এরপর দেখো 4 ঘন্টা তোমার কাছে তাহলে কতক্ষণ থাকছে জিকের জন্য, 4 ঘন্টা সময় থাকছে সারা দিনে, 4 ঘন্টা সময়। তার মধ্যে 2 ঘন্টা তুমি কি করবে, ফাউন্ডেশন ক্লাস করবে বা ফাউন্ডেশন পড়বে। প্রথমত ফাউন্ডেশনটা খুব গুরুত্বপূর্ণ, ফাউন্ডেশন প্রথমত খুব গুরুত্বপূর্ণ। 2 ঘন্টা তুমি ফাউন্ডেশন পড়লে, 1 ঘন্টা তুমি কি করবে, যেটা পড়লে সেটার উপর প্র্যাকটিস করবে, কোশ্চেন প্র্যাকটিস। 1 ঘন্টা কি করবে, প্র্যাকটিস। সেটা পিওয়াই কিউ করতে পারো, সব থেকে বেস্ট পিওয়াই কিউ হচ্ছে
তোমার সব থেকে বেস্ট। তুমি যেটা পড়ছো সেটার উপর পিওয়াই কিউ তোমরা করো, ঠিক আছে? তাহলে 3 ঘন্টা হলো। আর 1 ঘন্টা তোমাদের কি হবে? 1 ঘন্টা হচ্ছে তুমি যে এই কোশ্চেনগুলো করলে, ধরো 1 ঘন্টার মধ্যে 60 মিনিটে তোমাকে চেষ্টা করতে হবে যে মিনিমাম 60টা কোশ্চেন করা। 60 মিনিটে মিনিমাম 60টা কোশ্চেন তোমাকে করতে হবে, ঠিক আছে? তো 1 ঘন্টার মধ্যে কি করবে? এই 60টা কোশ্চেন যেগুলো করলে সেটাকে অ্যানালাইসিস করবে। এই 60টা কোশ্চেন কি করবে? প্রথমত অ্যানালাইসিস, ঠিক আছে? তারপর তার সাথে আরো কি করবে? এই যে ফাউন্ডেশন ক্লাস যেটা তুমি করলে সেটাকে একটা ঝটপট রিভিশন। তাহলে বুঝতে পারছো, যেটা তুমি পড়বে সেইটা তোমার একদম ঠটস্থ হয়ে যাবে। মানে তুমি যেটা পড়বে এমন ভাবে পড়তে হবে যাতে সেখান থেকে কোনো কোশ্চেন এলে তোমাকে ছেড়ে আসতে না হয়। তাহলে তোমার কাছে জিকের জন্য আমি 4 ঘন্টা সময় দিলাম। 4 ঘন্টার মধ্যে তুমি 2 ঘন্টা ফাউন্ডেশন পড়ো। হয়তো ডেলি দুটো ফাউন্ডেশন পড়লে, 1 ঘন্টা পলিটি পড়লে, আমি এক্সাম্পল দিচ্ছি। তো আর 1 ঘন্টা তুমি হিস্ট্রি পড়লে, ঠিক আছে? তুমি পড়লে ধরো দুটো সাবজেক্ট পড়লে, তারপর 2 ঘন্টা তুমি পড়ে নিলে। তারপর 1 ঘন্টা তুমি কি করলে? বিভিন্ন কোশ্চেন করলে, পিওয়াই কিউ করতে পারো, বা কোনো প্র্যাকটিস সেট বা কোনো একটা ইউটিউব চ্যানেলকে ফলো করতে পারো, যেমন আমরা তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে থাকি একদম টপিক ওয়াইজ, তোমরা সেখান থেকে করতে পারো। তো এরকম করলে তারপর কি, লাস্ট যে 1 ঘন্টা জিকের জন্য তোমাদের কাছে রয়েছে, সেই লাস্ট 1 ঘন্টায় তোমাদেরকে কি করতে হবে? সারাদিনে যে ফাউন্ডেশন ক্লাস, ফাউন্ডেশন মানে কি, তোমাদেরকে যেখানে থিওরি পড়ানো হয়, ঠিক আছে? থিওরি, এই যে থিওরির তোমরা যেটা পড়ছো, এই থিওরিটার যে কোশ্চেন তোমরা করলে, কোশ্চেন করার পর যে কোশ্চেনগুলো তোমরা করলে সেইগুলোকে অ্যানালাইসিস করা। অ্যানালাইসিস করা মানে কি, তুমি 60টা কোশ্চেন করলে, 60টার মধ্যে কটার উত্তর দিতে পারলে, কটার উত্তর তুমি ভুল দিলে, কেন ভুল দিলে, সেই জায়গাটাকে একবার রিভিশন করে নেওয়া, ঠিক আছে? তারপর কি, তারপর হচ্ছে সারাদিন যেগুলো পড়লে সেগুলোকে একবার রিভিশন করে দেওয়া। এই 4 ঘন্টার মধ্যে তোমাকে জিকেটা এরম ভাবে পড়তে হবে। এরপর যখন তোমাদের পরীক্ষার আর হয়তো 1 মাস বাকি, এমন একটা সময় আসবে তো যে পরীক্ষার হয়তো আর 1 মাস বাকি, তখন তোমাদেরকে কি করতে হবে? ডেলি আরো 1 ঘন্টা বাড়াতে হবে পড়া। এই 1 ঘন্টায় তোমরা কি করবে? 1 ঘন্টায় তোমরা মক দেবে, ঠিক আছে? মক টেস্ট ডেলি একটা করে, বেশি না, ডেলি একটা করে মক টেস্ট। লাস্ট 1 মাস ডেলি একটা করে মক টেস্ট তোমাদেরকে দিতে হবে। এটা হচ্ছে জিকে। এরপর দেখো ইংরেজি। ইংরেজির জন্য তোমাদের কাছে কতক্ষণ রয়েছে? 2 ঘন্টা। 2 ঘন্টায় তোমরা কি করবে? 1 ঘন্টা ফাউন্ডেশন পড়বে, ঠিক আছে? কোনো গ্রামারের হয়তো একটা ক্লাস করলে, বা তোমার যেগুলো বাকি রয়েছে এখনো পড়তে, যদি তোমাদের থিওরি কমপ্লিট হয়ে গেছে তো ভালো জিনিস, যদি না হয়েছে তাহলে ফাউন্ডেশন পড়বে। আর 1 ঘন্টা তোমরা কি করবে? 1 ঘন্টা তোমাদের পিওয়াই কিউ প্র্যাকটিস সেট করবে। দেখবে, আমি তোমাদেরকে একটা বলে দিচ্ছি, এসএসসি এমটিএস ইংলিশ বাই জয় স্যার সার্চ করবে, ঠিক আছে, ইউটিউবে। তিনি দেখবেন এসএসসির জন্য প্রচুর কোশ্চেন করিয়েছেন, সেইগুলো করতে পারো। এরপর দেখো ইংলিশ জিকে তোমাদের হয়ে গেল, তাহলে ম্যাথের আর রিজনিং এর জন্য তোমাদের কাছে 3 ঘন্টা সময় থাকছে। তুমি কি করলে? তুমি হয়তো প্রথম 2 মাস ম্যাথ রিজনিং 3 ঘন্টা করে করলে, তারপর তুমি ম্যাথ রিজনিং থেকে কি করলে? আরো 1 ঘন্টা ধার করে নিলে। তখন ম্যাথ আর রিজনিংকে তুমি 1 ঘন্টা 1 ঘন্টা করে সময় দিলে, কারণ এদেরকে কম সময় দিলেও হয়। এই যে 1 ঘন্টা তুমি ধার করলে, এই 1 ঘন্টা তুমি কি করবে? ভোকাবুলারি, ঠিক আছে? প্রত্যেক দিন তোমাকে মিনিমাম, এখন 4 মাস সময় আছে, তুমি টার্গেট করে নাও প্রত্যেক দিন 30টা করে ওয়ার্ড মুখস্থ করবে। প্রত্যেক দিন 30টা ওয়ার্ড, যে কোনো সময়। তুমি হয়তো কোনো সময় মোবাইল ঘাটছো, সেই সময় তুমি দেখলে যে 40টা ওয়ার্ড, 30টা ওয়ার্ড পিওয়াই কিউতে কি কি এসেছে, এসএসসি এমটিএস এর লাস্ট ইয়ারে কি কি ওয়ার্ড এসেছে, ঠিক আছে, 4 মাসে। এগুলো 30টা করে ডেলি করলে। আর এই 4 মাসে কোথাও ঘুরতে যাওয়া চলবে না। 4 মাস একদম কনস্ট্যান্টলি একই রুটিনে পড়তে হবে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের স্ট্র্যাটেজি। লাস্ট 1 মাসে ডেলি একটা করে মক টেস্ট দিতে হবে। শিডিউল তোমাদের কি, আমি তো তোমাদেরকে বললাম ডেলি 9 থেকে 10 ঘন্টা তোমাদেরকে পড়তে হবে। যদি 10 ঘন্টা পড়তে পারো তো খুব ভালো, তাহলে তো অনেক সময় পাবে।
10 ঘন্টার মধ্যে আমি তোমাদেরকে তো ভাগ করে দিলাম যে ম্যাথ আর রিজনিং, এটাকে তুমি ডেলি 2 ঘন্টা দাও না, এনাফ। জিকে কে একটু বেশি দিবে, জিকে কে দিলে 4 ঘন্টা, 4 আর 2 6, আর ইংলিশকে দিলে 3 ঘন্টা, 9 ঘন্টা। আবার যদি 1 ঘন্টা এক্সট্রা থাকে তাহলে সেই 1 ঘন্টাটা ইংলিশকে দিয়ে দিলে, 4 4 ভাবে ভাগ করলে। আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে পিওয়াই কিউ, কারণ তোমাদের যে কোশ্চেনের বেস, সেই কোশ্চেনের বেসটা তোমরা কোথা থেকে ঠিক করতে পারবে? পিওয়াই কিউ থেকে। তাহলে পিওয়াই কিউ তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? পিওয়াই কিউ করতে হবে, থিওরি পড়তে হবে। এরপর কি হয় জানো তো, এরপর অনেকে হয় তুমি যদি কারো কাছ থেকে কোনো গাইড না নাও, তুমি ঠিক করলে যে তুমি নিজেই সব কিছু করবে, তাহলে হয়তো প্রথম 10 দিন তুমি এই একই রকম মোটিভেশনে পড়াশোনাটা করলে, প্রথম 10 দিন একই রকম মোটিভেশনে পড়বে। 11 দিনের দিনে কি হবে, আজকে কোথাও একটা ক্রিকেট ম্যাচ রয়েছে, কোনো একটা বন্ধুর বার্থডে রয়েছে, কোথাও একটা বিয়ে বাড়ি রয়েছে, চলে গেলে। আর একদিন ওই যে শিডিউলটা যখনই ব্রেক করবে, তখন দেখবে ওই শিডিউলে তুমি আর ফিরতে পারছো না। এই জন্য কি দরকার, আমাদের একটা মোটিভেশন দরকার। দেখো, আমি যেটা পার্সোনালি মনে করি, তোমাকে কোনো কোচিং সেন্টার চাকরি পাইয়ে দিতে পারে না, কোনো কোচিং সেন্টার তোমাকে চাকরি দিতে পারবে না। চাকরিটা তোমাকে নিজেকেই নিয়ে নিতে হবে। কিন্তু একজন কোচিং সেন্টার বা একজন টিচার তোমাকে কি করতে পারবে, তোমাকে সবসময় পড়াশোনার মধ্যে রাখতে পারবে, তোমাকে সবসময় গাইড করতে পারবে। তোমার যে কোনো সমস্যা, তুমি তুমি যাতে সেই সমস্যাটা সরাসরি তোমার টিচারকে জানাতে পারো, সেখান থেকে সলিউশন পেতে পারো, তার জন্য তোমার একটা কোচিং দরকার। কোচিং মেনলি দরকার হচ্ছে একটা গাইড হিসাবে, ঠিক আছে? কি পড়ালো না পড়ালো তার থেকে বেশি দরকার একজন গাইড, যে তোমাকে খুব ভালোভাবে গাইড করতে পারবে, তোমার যে কোনো ডাউট সলভ করতে পারবে, তোমাকে যে কোনো সমস্যায়, তোমার যখন খুব তুমি ডাউটের মধ্যে থাকবে যে আমি পারবো কি পারবো না, তোমাকে সঠিক পথ দেখাতে পারবে। পড়াশোনা তো অবশ্যই করাতে হবে, কোচিং এর দায়িত্ব পড়াশোনা করানো। এগুলো যখন করাতে পারবে, তখন তোমাদের জানবে যে তোমরা একটা সঠিক কোচিং এ এসেছো। এরপর তোমরা যদি চাও যে এরকম একটা গাইড তোমাদের থাকুক, বা কেউ একজন তোমাদেরকে এই রাস্তায় নিয়ে যাক, সঠিক রাস্তায়, তাহলে তুমি এই নাম্বারটায় যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আর আমাদের ব্যাচেও জয়েন হতে পারো, একদম এসএসসি এমটিএস এর জন্য স্পেশাল ব্যাচ, ঠিক আছে? সেখানে তোমাদেরকে জিকের প্রত্যেকটা সাবজেক্ট পড়ানো হবে, এমনটা নয় যে একটা সাবজেক্ট। স্ট্যাটিক জিকে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পলিটি 90% কমপ্লিট। আর এই মাসের মধ্যে তোমাদের হিস্ট্রি এবং জিওগ্রাফি কমপ্লিট হয়ে যাবে। তাহলে সায়েন্স আর ইকোনমিক্স থাকবে, যেটা পরীক্ষার আগে তোমাদেরকে একদম কমপ্লিট সব করে দেওয়া হবে। তার সাথে তোমাদেরকে কি করানো হবে, এসএসসির টপিক ওয়াইজ পিওয়াই কিউ, যেটা আমাদের অলরেডি ইউটিউব চ্যানেলে চলছে, এমনটা নয় যে আমরা শুরু করিনি, ইউটিউব চ্যানেলে চলছে। তো তোমরা যারা নিতে চাও, তোমাদের যদি মনে হচ্ছে যে একটা কোচিং তোমাদের দরকার, একজন গাইড তোমাদের দরকার, একজন বন্ধু হিসাবে, একজন দাদা হিসাবে, আমি অলওয়েজ তোমাদের পাশে থাকবো, ঠিক আছে? এমনটা নয় যে আমি তোমার টিচার, তুমি আমার স্টুডেন্ট, এরকম সম্পর্ক কোনোদিন থাকবে না। অবশ্যই একজন দাদা ভাই, একজন দাদা বোন বা বন্ধুর মতো তোমরা আমার সাথে যোগাযোগ রাখতে পারবে। এবং পড়াশোনা তো হবেই, ঠিক আছে? পড়াশোনা তো সব থেকে আগে গুরুত্বপূর্ণ, এডুকেশন ইজ ফার্স্ট প্রায়োরিটি, ঠিক আছে? তারপর বাকি সব কিছু। তো তোমরা যদি নিতে চাও তাহলে এই নাম্বারটায় যোগাযোগ করতে পারো। বেশি ফিজ না, 199 টাকা মান্থলি, তোমাদের জিও রিচার্জের থেকেও কম। জিও এখন 300 টাকার নিচে রিচার্জ নেই, 199 টাকা মান্থলি। 4 মাস পড়তে হবে, ধরে নাও 800 টাকা লাগবে। অনেক জায়গায় অনেক রকম খরচ করছো, একবার 800 টাকা খরচ করে দেখো, 1 মাস তোমরা পড়ে দেখো, ঠিক আছে? তারপর তো তোমরা চেঞ্জ করতেই পারো। অনেক জায়গায় অনেক খরচ করো, ফালতু খরচ অনেক করো, একবার এই ব্যাচে জয়েন হও, দেখো এই পরিবেশটা কীরকম, তোমাকে কীরকমভাবে গাইড করা হচ্ছে, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? তো মোটামুটি হচ্ছে এই স্ট্র্যাটেজি, এর বাইরে কিচ্ছু করার নেই। চাকরি পাওয়ার জন্য সব থেকে বেস্ট পদ্ধতি ডেলি পড়াশোনা করা। পড়াশোনা হচ্ছে কম্পালসারি, মানে পড়াশোনায় একমাত্র তোমাকে চাকরি পাইয়ে দিতে পারে, ঠিক আছে? একটা কনস্ট্যান্ট। সবার আগে আমি তোমাকে একটা জিনিস আমি বলে দিচ্ছি, যেটা সবার আগে দরকার, সেটা হচ্ছে এই যে 4 মাস, এই 4 মাস তুমি যদি ডেলি 9 ঘন্টাই পড়ো, তো ডেলি 9 ঘন্টা পড়াটা তুমি সারাদিনে কি করলে, কতক্ষণ ঘুমালে আমার দেখার দরকার নেই। এই 9 ঘন্টা যদি
কনস্ট্যান্টলি কোনো দিনও ছাড়া, তাতে পৃথিবীতে যাই হয়ে যাক, যদি পৃথিবী ধ্বংসও হয়ে যায়, তাও যদি তুমি 9 ঘন্টা ডেলি এই 4 মাস পড়তে পারো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, 90% গ্যারান্টি দিচ্ছি তোমার জব হবে। 100% দেওয়ার ক্ষমতা আমার নেই, 90% দিচ্ছি যে তুমি যদি 9 ঘন্টা ডেলি 4 মাস পড়তে পারো, তোমার চাকরি কেউ আটকাতে পারবে না, কারো বাবার ক্ষমতা নেই তোমার চাকরি আটকে দেবে। ঠিক আছে, এই ছিল বিষয়। সমস্ত পদ্ধতি কিরম ভাবে কি পরীক্ষা হয় না হয় সমস্ত কিছু আলোচনা করেছি। তোমরা যারা এখনো আমাদের ব্যাচে জয়েন হওনি, ব্যাচে জয়েন হতে পারো। এবং প্র্যাকটিস ক্লাস আমরা ইউটিউবে করাচ্ছি, এমনটা নয় যে পেড ক্লাস, ওটা তোমরা প্র্যাকটিস ক্লাস ইউটিউবে পাবে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায়, সোম থেকে শুক্র। ঠিক আছে, মনডে টু ফ্রাইডে, এরপর থেকে তোমরা পাবে প্রত্যেক দিন 8টা বাজলেই সন্ধ্যাবেলায় চলে আসবে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে। ডেইলি তোমাদেরকে 50টা করে কোশ্চেন পিওয়াইকিউ টপিক ওয়াইজ, যেমন আমরা আগের দিন এখন পলিটি শুরু করেছি। পলিটির প্রথম ক্লাসে আমরা ভাগ 1 থেকে ভাগ 4 এ পর্যন্ত পড়েছি। সেকেন্ড ক্লাসে ভাগ 5 পড়েছি, এরপর ভাগ 6, 7, 8, 9, 4টা ভাগকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো, ধন্যবাদ, জয় হিন্দ। অবশ্যই তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করছো। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।